রিশকে একটু ছুটি দিন না স্যার। আমার না তার সাথে দেখা করাটা খুব দরকার। সেই দূর থেকে এসে 1 ঘন্টা যাবৎ বসে আছি। পরনে বিয়ের বেনারসি জড়িয়ে এক রমণীর আগমন ঘটে শারভান রাত রিসের বিশাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানশনের সামনে। মিটিং রুম থেকে বের হতে কো অ্যাসিস্ট্যান্ট পারভেজ এসে জানালেন, স্যার, গেটে সেই কখন থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনার সাথে দেখা করার জন্য। তবে তার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। চলে যেতে বলছি, যাচ্ছেও না। সুটেড কালো ক্লাসি প্যান্টের পকেটে বাহাত গুজে রাজকীয় ভঙ্গিতে করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে রিস রুদ্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নাম কি তার? কোথা থেকে এসেছে? নাম তোরই বলল। তবে মেয়েটা বিয়ে থেকে পালিয়ে এসেছে হয়তো। গায়ে বিয়ের সাজ, আর বলছে রাজশাহী থেকে এসেছে। এতটুকু বলতে সিদ্ধারা পেয়ে শীতল স্রোত বয়ে যায় রিসের। তরি একটি পরিচিত নাম তার কাছে, খুব একটা বেশি না হলো আজ প্রায় 15 দিন খানেকের পরিচিত। গতিপথ বদলায় রিস, নিজ কক্ষে যাওয়ার জন্য রওনা দিল। আপাতত লিফটের দিকে এগোচ্ছে সে। 22 তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোর এসে বেরিয়ে আসে গেটের বাইরে। দেখা মিলল এক রুশ কন্যার। কাঁধে একটা পাটের ব্যাগ ঝুলানো ছোট, সেই ব্যাগে দড়ি ধরে নাড়াচাড়া করছিল মেয়েটি। প্রশান্তির হাওয়া বইতেই মনের ভেতর এক নির্মল প্রশ্ন জাগে রিসের। এই সেই তরি? তাকে দেখে দারোয়ানের সালাম করা দেখে তরিও বুঝে যে এই লোকটাই এখানকার বড় কোনো পদেরই হবে, তাই সেই থেকে অনুরোধ করে যাচ্ছে তাকে। কে তুমি? রিশকে কি প্রয়োজন? আমারে রিশ চিনবে? আর রিশ আমার বন্ধু। ও আমায় বলেছিল এখানে চাকরি করে, কিন্তু আমি তো কখনো আসিনি, তাই এত বড় অফিসে ঢুকতে দিচ্ছে না। আমার ওনাকে খুব দরকার স্যার। কেন এসেছো তুমি ওর কাছে? দেখছেন না, বিয়ে থেকে পালিয়ে এসেছি। রিশ আমায় বিয়ে করবে, আমরা সংসার করব। ওর বেতন কত জানো? নিজেই তো চলতে পারে না, তোমায় কিভাবে চালাবে? আমি আছি তো। আমার কাছে এই যে একটা সোনার গয়না আছে, এটা বিক্রি করলে অনেক টাকা, সেগুলো দিয়ে আমরা চলবো না হয়। রিস চেয়ে থাকে মেয়েটার দিকে। ফোনে কথা বলার সময় বারবারই এই মেয়েটা চুপ থাকতো, হু হা করতো, কিন্তু বাস্তবে সে মোটেও তা নয়। বেশ বাচাল আর কিছুটা যেন বোকা স্বভাবেরও। রিশকে দেখেছো কখনো? তরি দুদিকে মাথা নাড়ে, ঠোঁট উল্টে বলে, আমি রিশকে দেখিনি, আর রিশও আমাকে দেখেনি। কি করে দেখবে? আমার কাছে কি আর স্মার্টফোন আছে? আমি তো বাটন ফোন দিয়ে কথা বলতাম ওর সাথে। তাই তো কি কি জানো রিশের বিষয়ে? সামনের লোকটার এত এত প্রশ্নে এবার বেশ বিরক্তই হয় তরি। ভুল কুচকে একটু গলাস্বর উঁচিয়ে বলল, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আমি রিশকেই বলবো সব। ওকে ডেকে দিন, ভাল লাগছে না আমার। বাঁকা হাসলো রিস। বাদিকে ঘাড় ঘুরিয়ে পারভেজকে জিজ্ঞেস করলো, ফ্লাইট কয়টায়? আর মাত্র 8 ঘন্টার মতো আছে স্যার। রোজ কিছুটা হতাশ হয়ে সামনে তাকিয়ে তরির দিকে সম্পূর্ণ এক পলক দেখে ধীর কণ্ঠে শোধায়, থাইল্যান্ড যাবে? তোমার রিশ অফিসের একটা কাজে থাইল্যান্ড যাচ্ছে, ফিরতে 2-3 দিন লেট হবে। তরি চোখ বড় বড় করে বলল, 2-3 দিন? এতদিন আমি থাকবো কি করে? রুশ নীরবে হাসে, এক হাত বাড়িয়ে তরির হাতে কবজি ধরে হাঁটা ধরে সামনে। চুরির রুনুঝুনু শব্দ কানে বাজে তার, সূক্ষ্ম এক অনুভূতি মিলছে যেন। তবু রিস দেখতে চায় মেয়েটা ঠিক কতদূর এগোতে পারে তার জন্য। নিজের নান্দনিক মার্সিডিজের সামনে সে পেছনে ছিটে দরজা খুলে তরিকে ভেতরে টেনে বসায় রিস। শব্দ করে দরজাটা আটকে দিয়ে সামনে সে বিশ্বস্ত ড্রাইভারকে বলে, ওকে ম্যানশনে পৌঁছে দাও। পরিচিত ড্রাইভার সালেম আলম ঘাড় ঘুরিয়ে একবার পেছনের সিটে তাকিয়ে দেখে একটা টুকটুকে লাল শাড়ি জড়ানো মেয়ে মানুষ। বিগত 6 বছর ধরে রিসের পার্সোনাল ড্রাইভার হিসেবে রয়েছে সে। মেয়ে মানুষে অ্যালার্জি থাকা রিসের গাড়িতে এই প্রথম কোনো মেয়ে মানুষ। বিষয়টা যেন অবাক করা তার থেকেও বেশি অবাক করেছে রিসের বলা ওই বাক্যটি। রিস কখনোই নিজের ম্যানশনে কাউকে নিয়ে যায়নি, সে হোক অফিসে কোনো কলিগ, হোক অতিথি কেউ। তাহলে আজ এমন এক ঝলসানো রূপের নারীকেই কেনই বা তার সেই একান্ত ব্যক্তিগত রাজ্যে নিয়ে যাওয়ার হুকুম পড়েছে? সাইল সাহেব কি কানে একটু বেশি শুনে ফেলল কথাটা? আর একটু মজবুতভাবে শিওর হয়ে নেওয়ার জন্য সাহিল আলম আস্তে করে রিসের উদ্দেশ্যে কান পাতে,
স্যার কি বললেন? ওকে ম্যানশনে দিয়ে আসবে বলেছ। জি স্যার। আর ওর সাথে কোনো কথা নয়, কিছু জিজ্ঞেস করলে একদম চুপ থাকবে, কোনো প্রশ্নের উত্তর দেবে না, একা একা বকবক করলেও কিচ্ছু বলবে না। সাহিল সাহেব দ্রুত সম্মতিসূচক মাথা নাড়ে, পেছন থেকে জানালা দিয়ে তড়িঘড়ি করে মাথা বের করে তড়ি জিজ্ঞেস করে। আমি কোথায় যাচ্ছি? রিচ উত্তর দেয়। তোমার রিসের ঘরে, ও আসা পর্যন্ত সেখানেই থেকো, অপেক্ষা করতে পারবে না? তড়ি দ্রুত উপর নিচ মাথায় ঝাঁকিয়ে বলে। পারবো পারবো। ওনাকে বলবেন তাড়াতাড়ি ফিরতে, কেমন? বলবেন যে তার সুরশ্রুতি অপেক্ষা করছে। আলতোভাবে ঠোঁটের কোণে হাসি খেলে যায় রিসের। সুরশ্রুতি নামটা তারই দেওয়া, মেয়েটা তার জন্য অপেক্ষা করবে। এই দীর্ঘ জীবনের একটা পর্যায়ে এসে এভাবেও কেউ এই কাঠখোট্টা রিসের জন্য অপেক্ষা করবে ভাবতেই সুখ সুখ লাগছে তার। গাড়ি চলে যায় নিজ গন্তব্যে। রিসও এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। আজ কেন যেন যেতে ইচ্ছে করছে না। এই চরম মুহূর্তে বাইরের দেশের কোম্পানির সমস্যাটা হতে হলো। ইস, মেয়েটা থাকবে তো সত্যি তার অপেক্ষায়। সিটে হেলান দিয়ে চোখ বুজতে মনে পড়ে সেই প্রথম দিনের কথা, প্রথম সুরের কথা। আজ থেকে প্রায় 15 দিন আগের কথা। রাত প্রায় 1:30 বাজে। নিজের নীড়ে বারান্দার এক কোণে বসে আপন চিত্রে গলা ভেজাচ্ছিল রিস। প্রতিদিনের মতোই নিরপেক্ষ রাজ্যের অধিবাসী সে। প্রণয়ের মৃত্যুর 4 বছর পূর্ণ হয় সেদিন। রিসের সব থেকে কাছের বন্ধুটা প্রণয়। স্কুল জীবন থেকে শুরু করে 4টা বছর আগে পর্যন্ত সে রিসের একমাত্র সহচর ছিল। এই হাড়হিনা ছেলেটার একমাত্র মন খুলে কথা বলার মতো সেই একজনই ছিল। আজ আর সে নেই ফোনে স্ক্রিনে জলজল করে সেই পুরনো নামটা। প্রণয়ের নম্বরে আজ বহুদিন পর আবারও ডায়াল করে সে। জানে প্রতিবারের মতো সুইচ অফ বলবে, তবুও যেন একটি বৃথা চেষ্টা। মানুষটা যে নেই আর এই পৃথিবীতে। তবে সেদিন রিসের মনে তীব্র নাকচকে ভুল প্রমাণ করে রিং হয় নম্বরটিতে। সাথে সাথে হাতের বোতলটা রেখে অবাক হয়ে ফোনে তাকায় রিস। দ্রুত কানে নিয়ে চেপে ধরে সে ফোনটি। রিসিভ হতে উন্মাদের মতো বলতে শুরু করে। তুই রিসিভ করেছিস প্রণয়? কেমন আছিস? কোথায় চলে গেলি তুই আমাকে একা করে এভাবে? জানিস না আমার কেউ নেই তুই ছাড়া? জানিস না তুই 4টা বছর ধরে আমি নিজের মধ্যে কথা জমাচ্ছি প্রণয়, তোকে সব বলবো আজ, সব। কথা বল ভাই আমার, একবার রিস বলে ডাক না, একবার রিস বলে ডাক। তখনই রিসের উদ্বিগ্নতাকে ছাপে মৃগাক্ষের ন্যায় এক মধুময় সুর ভেসে আসে এক নারী কণ্ঠ। রিস, থমকে যায় রিস, পাগলের মতো প্রলাপ বন্ধ হয়ে যায় সাথে সাথেই। অদ্ভুত এক কণ্ঠ রিসকে ডেকেছে। এটা তো প্রণয় নয়, তাহলে কে এটা? কান থেকে একবার ফোন নামিয়ে নম্বরটা দেখে নিল। ঠিকই তো আছে। তবে আবার কানে ফোন তুলে নিজেকে শান্ত করে জিজ্ঞেস করে। কে তুমি? আমি তরি। কোন তরি? কোথায় থাকো? এই নম্বরটা কোথায় পেয়েছো? এত রাতে কল দিয়ে জিজ্ঞেস করছেন কোথায় থাকি? অদ্ভুত তো আপনি রিস। উত্তর দাও। কিছুদিন আগেই তো সিমটা কিনলাম বাজার থেকে, নাম্বারটা তো তারাই দিল। রিস চোখ বন্ধ করে শ্বাস নেই। 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া নম্বরটা আবার নতুন করে চালু হয়েছে হয়তো সিম কোম্পানি থেকে। আপনি কাকে চাইছেন? প্রণয়কে। কে সে? আমার বন্ধু। তো সে কোথায় আছে? মরে গেছে। ওপাশ থেকে নীরব হয়ে যায় কিছুটা, তবে কল কাটে না। মেয়েটার কণ্ঠের মায়ে পড়েছে রিস। আদৌ মেয়ে নাকি বুড়ি তা জানে না সে, শুধু জানে মেয়েটির নাম তরি। আর রিস তাকে মনে মনে আরও একটি নাম দিল, সুরশ্রুতি। আপনার কি তার জন্য খুব কষ্ট হচ্ছে? হুম। তাহলে বাড়িতে কারোর সাথে কিছুক্ষণ কথা বলুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আমার কেউ নেই। কেউ নেই মানে? মানে আমি একা থাকি, একলা। এখন কথা বলার মতো কেউ নেই। তরির কণ্ঠ মলিন হলো যেন একটু, আস্তে করে বলে ওঠে। ও, তাহলে আপনার অন্য কোনো বন্ধুকে ফোন করে বলুন, কথা বলুন। বন্ধু নেই। বন্ধুও নেই আপনার? হুম। আমার তো অনেক বন্ধু, আপনার কেউ নেই কেন? এত কথা জিজ্ঞেস করছো কেন তুমি? চেনো আমি কে? চিনি তো, আপনি হলেন রিস।
রিস চোখ ছোট ছোট করে একটু নড়েচড়ে বসে। মেয়েটার কথায় খুব একটা বিরক্ত হচ্ছে না সে, বরং কিছুটা ভালোই লাগছে। বিষণ্ণ সময়ে না হয়ে এই অজানা কারোর সাথে কথা বলে পার করে নিক এই সময়টা সে। আর কি জানো? আর জানি যে আপনার একজন বন্ধু ছিল, আপনি একা থাকেন, তাই মন খারাপের সময় কারোর সাথে কথা বলতে পারেন না। তুমি বলবে কথা? আমি তো কথাই বলছি। কতক্ষণ বলবে? তরি ওপাশ থেকে হালকা কিটকিটিয়ে হেসে দুষ্টামি ছলে উত্তর দেয়। কল তো আমি করিনি, তাই আমার ফোনের ব্যালেন্সও যাচ্ছে না। আপনি করেছেন, আপনার যদি ব্যালেন্স শেষ হওয়ার ভয় না থাকে তাহলে যতক্ষণ ইচ্ছে কথা বলবো। রিস আলতো হাসে মেয়েটার কথাই। সেই দিনের মতো আর অ্যালকোহল গলায় ঢাললো না। কানে ফোন চেপে বারান্দা থেকে উঠে সে বিছানায় শুই আরাম করে। আমি তো চাইলে সারা রাত কথা বলতে পারবো। বাবা, ফোনে এত ব্যালেন্স! আপনি কি খুব বড় লোক? না, ততটা নয়, তবে সারা রাত কথা বলার মতো বড়লোক। তাই তো কি করেন আপনি? কোম্পানিতে চাকরি করি। এসআর ইন্ডাস্ট্রির নাম শুনেছ? না তো। ডায়মন্ড হার্ট কোম্পানি, সেখানেই চাকরি করি। ও আচ্ছা, তো সারা দিন নিশ্চয়ই গয়না বানান আগুনের তাপে বসে বসে। এত রাত পর্যন্ত জেগে না থেকে ঘুমাতেই তো পারেন। গয়না বানাই মানে? মানে আর কি, আপনি তো বললেন ডায়মন্ড কোম্পানিতে কাজ করেন। আমাদের এদিকে এটাকে শ্যাকরা বলে, ডিজাইন অনুযায়ী গয়না বানিয়ে দেওয়া। রিসের এবার ভীষণ হাসি পায়। মেয়েটিকে আদৌ ডায়মন্ড কোম্পানি কি তা বোঝে? ইস, দেশের নাম করা বিজনেসম্যান শারভান রায়াতকে কিনা শেষমেশ শ্যাকরা বানিয়ে দিল। বুঝলাম। সেদিন সত্যি সারারাত এভাবে রিস কথা বলে গেছে মেয়েটার সাথে। শেষমেশ ভোরের দিকে রিস যখন কিছু জিজ্ঞেস করেও উত্তর পায় না, তখন বুঝতে পারে মেয়েটা ওভাবেই ঘুমিয়ে পড়েছে। তাই আর কিছু না বলে রিসও কেটে দেয় কলটা। পরের দিন সকালে রোজকার নিয়মে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে রিস। দুপুর 12:30টার দিকে ফ্রি হতে ফোন হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে কতক্ষণ। মন চাইছে সেই সুরেলা কণ্ঠের মেয়েটার সাথে আবারও কথা হোক। এমন অদ্ভুত চাওয়ার কারণ খুঁজে পায় না রিস। কাল না হয় ভুল করে কত কথা হয়েছে, আজ কল দিয়ে কি বলবে সে? কেমন যেন স্যাসনামো হয়ে যায় না যদি মেয়েটা বিরক্ত হয়, রিসকে যদি বখাটে ভাবে? এইসব ভাবতে ভাবতে রিস আর না পেরে কল দিয়েই বসলো তরির নাম্বারে। 2-3 বার রিং হতেই কল রিসিভ হয়। ওপাশ থেকে আবছা ভেসে আসে একজন লোকের ঘন ঘন কথা, যেন বেশ মনোযোগ দিয়ে কিছু একটা বোঝাচ্ছে কাউকে। এরই কথা চাপিয়ে চাপা লুকায়িত স্বরে ভেসে আসে তরির কণ্ঠ। রিস? তুমি কি এখনো ঘুমাচ্ছ? না তো। কণ্ঠ ভিন্ন লাগছে। আসলে আমি ক্লাসে আছি তো, স্যার শুনতে পেলে আস্ত রাখবে না, তাই এইভাবে কথা বলছি। আপনার কি এখনো মন খারাপ? কল দিলেন যে? না, তুমি কি বিরক্ত হয়েছো আমার কলে? না তো। আচ্ছা, আপনার যদি মন খারাপ থাকে তাহলে বলুন, আমি শুনছি। আস্তে আস্তে এভাবেই কথা বলবো। রিস ঠোঁট এলিয়ে হাসে, বলে, ধরা পড়ে গেলে হবে। আচ্ছা, তাহলে এখন রেখে দিচ্ছি। আপনি 1টার পরে কল দিন, তখন আমার ছুটি হয়ে যাবে। ওকে, রিড অ্যাটেন্টিভলি। শুরু শ্রুতি। বলে কল কেটে দেয় রিস। একটু পরে ঠিক 1:05 রিসের ফোন বেজে ওঠে। ফোনে জলজল করে 15 দিয়ে সেভ করা নম্বরটি। মেয়েটির নিচ থেকে কল দিয়েছে ভেবে কেমন যেন অন্যরকম লাগছে রিসের। ফোনটা রিসিভ করতে নিয়েও করলো না, কেটে দিল। নিচ থেকে কল ব্যাক করলো নিজেই। সেই থেকে আজ প্রায় 15 দিন কথা হয় রিসের সাথে তরির। সাইল সাহেব তরিকে রিসের বিশাল ম্যানশনের সামনে নামিয়ে দিতে হা হয়ে তাকিয়ে থাকে সামনে মেয়েটা। এত বড় ম্যানশন এই প্রথম নিচ থেকে দেখছে সে, ঠিক যেন সিনেমায় দেখানো কোনো রাজমহল। ভাবনার মাঝে ভেতর থেকে একজন মহিলা এসে ভেতরে নিয়ে যায় তরিকে। ভেতরে ঢুকতেই তরি হা হয়ে যায়। এত বড় বাড়ি, এত এত রুম, সে এখানে তার রিসের ঘর খুঁজবে কি করে? কিছু একটা মাথায় আসতে পাশে তাকিয়ে মহিলাটাকে জিজ্ঞেস করে, রিসের ঘর কোনটা? মহিলাটি এই বাড়িরই একজন সার্ভেন্ট। রিসের বাড়িতে কখনো এভাবে নারী প্রবেশ দেখেনি তিনি, আজ তা প্রথম। আর এসে মেয়েটা কেমন রিসকে নাম ধরে সম্বোধন করছে। খানিকটা অবাক হলো, ডান হাত দিয়ে দোতলার কোণার একটা রুম দেখিয়ে দেয়।
তরি এগিয়ে যায় সিঁড়ি বেয়ে সেই রুমটার দিকে। বোকা মেয়েটি নিজের মতো ভেবে নিয়েছে অনেক কিছুই। এটা হয়তো কোনো ভাড়া বাসার মতোই বাড়ি, যেখানে ওই একটি রুমই শুধু রিসের। তাই তো আর আশপাশে না তাকিয়ে শুধু রিসের রুমে প্রবেশ করে তরি। কাঁধে ঝুলানো ছোট্ট ব্যাগটা সোফার উপর রেখে ঘুরে ঘুরে দেখতে থাকে পুরো রুমটা। এগিয়ে যায় ওয়াশরুমের পাশে, বেসিনটা ছেড়ে হাত মুখ ধুয়ে নেয়। একটু হালকা লাগছে এবার। মুখে আর রংচটা মেকআপ নামক আটা ময়দাগুলো নেই। তারপর বারান্দায় গিয়ে ঝুলে থাকা ধপধপে সাদা তোয়ালে দিয়ে মুখ মুছে নেয় নিজের। তারপর আবার রুম থেকে বেরিয়ে নিচে সে দেখতে পায় তখনকার সেই মহিলাটি ওদিকে রান্নাঘরে কিছু একটা করছে। সেদিকে এগোতে নিয়েই পথিমধ্যে চোখ পড়ে একটি টেলিফোনের দিকে। সেটা দেখে কিছু একটা ভেবে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে টেলিফোনে কল করে মুখস্থ করা সেই নম্বরটাই। এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে প্যাসেঞ্জার ওয়েটিং সিটে বসেছে রিশ। আর কিছুক্ষণের মধ্যে তাদের থাইল্যান্ডের ফ্লাইট। পাশে পারভেজ দাঁড়িয়ে কিছু প্রয়োজনীয় ইনফরমেশন বলে দিচ্ছে তাকে। পকেটে থাকা ফোনটা বাজতে ধ্যান ভাঙ্গি রিশের। পারভেজ কথা থামিয়ে দাঁড়ায় তার পাশে। রিশ পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ির ল্যান্ডলাইন থেকে কল। অপ্রয়োজনীয় হবে ভেবে কলটা কেটে আবার পকেটে রাখতে গেলে আবারও কল বেজে ওঠে। এবার রিসিভ করে ফোন কানে তুলতে সেই পরিচিত কণ্ঠের রেশ খুঁজে পায় সে। রিস, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি খেলে যায় তার। মেয়েটার এই টেনে ডেকে ওঠার ধরনটা বেশ বুকে লাগে তার। কি মিষ্টি করে একটা টান দেয় মেয়েটা। বলো সুরশ্রুতি। আমি তো আপনার বাড়িতে এসেছি আপনাকে না বলেই। শুনেছি তো। তোমার ফোন কোথায়? ফোন তো বিক্রি করে দিয়েছি, আমার কাছে তো ঢাকায় আসার ভাড়া ছিল না। আর আমি তো পালিয়ে এসেছি বিয়ে থেকে, তাই টাকাও নিইনি, ফোন বিক্রি করে ভাড়া দিয়ে এসেছি। তোরই কথা শুনে মনে মনে বাহবা জানাই রিশ। হালকা হলেও বুদ্ধি আছে তবে। বিয়ে করনি কেন? কি করে করব? ছোট মা তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে করিয়ে দিচ্ছিল আমার। ও ছেলে তো একটুও ভালো না, আমি জানি। ঢাকায় কার কাছে এসেছো? আপনার কাছেই তো আসলাম। আপনি কি থাকতে দেবেন না আমাকে? আমি কি চলে যাব রিশ? উফ, মেয়েটা সেই করুণ কণ্ঠটা যেন রিশের বুকে গিয়ে লাগে। আবেশে চোখ বন্ধ করে নেয় রিশ। কোমল কণ্ঠে বলে, না তরি, তুমি থাকো। আমি কাজ শেষ করেই ফিরে আসবো 2-3 দিনের মধ্যে। আচ্ছা। খেয়েছো কিছু? না, কিন্তু খুব খিদে পেয়েছে। কিচেনে যাও, ওখানে খাবার রাখা আছে, যা ইচ্ছে করে খেয়ে নাও। আচ্ছা। এখন রাখছি তবে। ফোন কেটে গেলেই পারভেজের দিকে তাকায় রিশ। ছেলেটা কেমন গোল গোল চোখে তার দিকে তাকিয়ে আছে। রিশ ভুরু নাচিয়ে কি বোঝায় তা দেখে পারভেজ জিজ্ঞেস করে, এটা কি তখনকার সেই বউয়ের মতো সেজেগুজে থাকা মেয়েটা স্যার? রিশ সামনে ফিরে তাকিয়ে উত্তর দেয়, হুম। আপনার কে হয় ওই মেয়েটা? রিশ সূক্ষ্ম নেত্রে পারভেজের দিকে তাকাতে পারভেজ আমতা আমতা করে বলে ওঠে, মানে কিছু না স্যার, মেয়েটা ভীষণ মিষ্টি দেখতে তো তাই। নিজের কাজে মন দাও পারভেজ। মিষ্টি না তেতো সেটা আমি দেখে নেব। বলতে বলতে উঠে দাঁড়ায় রিশ। অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার ফ্লাইটের সময় হয়ে গেছে। সব সময়ের মতো স্বাভাবিকভাবে এগিয়ে গেল আজ সে আবার থেমে দাঁড়ায়। কিছু একটা ভেবে দু কদম ফিরে এসে নিজের ফোনটা পারভেজের দিকে এগিয়ে দিয়ে বলে, ফোনটা ভুলেও অফ করবে না। যে কোনো কল আসলে সাথে সাথে আমায় জানাবে। 1 সেকেন্ডও যেন লেট না হয়। পারভেজ বুঝে উঠতে পারে না হঠাৎ এমনটা করার কারণ কি। আস্তে করে জিজ্ঞেস করে, আপনার কাছে তো নতুন নাম্বার থাকবেই স্যার, এটা আবার? যা বলেছি তাই শুনবে। বাই। আর কোনো প্রকার বাক্য ব্যয় না করে রিশ এগিয়ে যায় রানওয়ের দিকে। মন তো চাইছে না, কিন্তু এভাবে তো আর মনের কথা শুনে চলা যায় না সব সময়। থাইল্যান্ড সময় রাত প্রায় 12টা। রিশ মাত্রই কোম্পানির জরুরি মিটিং শেষ করে নিজের জন্য নির্ধারিত ঘরে এসে পৌঁছেছে। সারাদিনের লম্বা জার্নি শেষ করে এখন একটু বিশ্রাম নেওয়ার পালা। ডিনার বাইরে থেকেই করে এসেছে সে, তাই আপাতত ফ্রেশ হয়ে একটা ঘুম দিতে পারলেই শান্তি। কাঁধে তোয়ালে ঝুলিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে শব্দ করে বেজে ওঠে ফোনটা তার। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে নেয় পারভেজের নম্বরটা। এগিয়ে গিয়ে রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে পারভেজের ঘুমু ঘুমু কণ্ঠ। স্যার, একটা অন্য নাম্বার থেকে অনবরত কল আসছে আপনার ফোনে, আমি কি রিসিভ করব? লাস্ট ডিজিট কত? 387। আমায় সেন্ড করো নম্বরটা।
বলে কল কেটে দেয় রিশ। ফ্লাইটে ওঠার আগেই বুদ্ধি করে ড্রাইভার সাহিলকে দিয়ে নতুন ফোন কিনে পাঠিয়ে দিয়েছিল ম্যানশনে। মেয়েটা তাকে ফোন করবে কেন যেন এই বিশ্বাসটা প্রখরভাবে ছিল রিশের। হলো তাই এখন। তবে এত রাতে কেন তাই বুঝতে পারছে না সে। পারভেজ নম্বরটা পাঠাতে রিশ সাথে সাথে ডায়াল করে সেটাই। একবার রিং হতেই রিসিভ হয়ে যায় কলটি। রিশের কানে ভেসে আসে অদ্ভুত আওয়াজ। নাক টানছে ঘন ঘন, অদ্ভুতভাবে ফুপানোর মতো শব্দ। মেয়েটা কি কাঁদছে? ভাবতে ভয় হয় রিশের। নিচ থেকে সুরশ্রুতি বলে ডাকতে যাবে তার আগে ওপাশ থেকে ভেসে আসে তরির কান্না মিশ্রিত কণ্ঠের টান। রিস, চমকায় রিশ। কি হলো তরির? কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? তরি, কাঁদছো তুমি? কি হয়েছে? রিস, কি হয়েছে বলো আমায়। রিস, আমার খুব খুব ভয় করছে। এখানে কেউ নেই। আমাকে একা রেখে ওই আন্টিও চলে গেছে। ম্যানশনে রাতে কোনো সার্ভেন্টের থাকার আদেশ নেই। সেই নিয়মেই কাজ শেষ হতেই সবাই চলে গেছে নিজ মতো। রিশ ভাবেনি মেয়েটা একা ভয় পাবে রাতে। তরিকে শান্ত করার জন্য রিশ কোমল কণ্ঠে বলতে থাকে। ভয় পাই না তরি, আমার সাথে কথা বলো, আমি আছি তো। তরির দিক থেকে ভেসে আসতে থাকে ঘন ঘন কান্নার আওয়াজ। রিশ এদিক থেকে চেষ্টা করছে মেয়েটাকে শান্ত করার, কিন্তু তরি কান্না যেন থামেই না। একটু পরে হঠাৎ বিকট এক শব্দ, তারপর আর ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। রিশ এদিক থেকে হ্যালো হ্যালো করেই যায়, কিন্তু কোনো সাড়া নেই। সমস্ত নীরব ভরে স্নিগ্ধতা ছড়াচ্ছে চারিদিকে। শাঁসা শব্দ তুলে একটি এসে মাত্রই থামলো ম্যানশনের সামনে। হন শুনে ঘুমু ঘুমু চোখে দারুণ উঠে চেক করলো এত ভোরে কে এসেছে। পরিচিত মুখ দেখে দ্রুত হাত না লাগিয়ে গেটটা খুলে দিল দারোয়ান। বাইরে থেকে ভেতরে ঢুকে আজ আর অন্য দিনের মতো পার্কিং সাইডে গেল না। মেনশনের সদর দরজার সামনে থামলো ব্রেক কষে। ড্রাইভিং সিট থেকে দরজা খুলে বেরিয়ে আসে রিশ। হিমশিম খাওয়া অবস্থায় কোনো মতে কি কাঠ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো সে। নিস্তলে এদিক ওদিক ঘুরে ঘুরে প্রতিটা রুম চেক করার পর তরিকে পেল না রিশ। চিনতে যেন তার বুক চিরে বেরিয়ে আসছে কোথায় মেয়েটা। পা চালিয়ে দ্রুত উপরের রুমে বাকি রুমগুলো একে একে চেক করতে লাগলো সে, কিন্তু তরি নেই। নীরব নিস্তব্ধতার মাঝে মেয়েটা এভাবে তো হারিয়ে যাওয়ার কথা নয়। এই তো প্রায় 4 ঘন্টা আগে কথা হলো রিশের সাথে তার। নিজের রুমের সামনে আসতেই পা থমকে গেল রিশের। রুমের দরজাটা হালকা ভিড়ানো, কিন্তু সে বাড়িতে না থাকলে তো এই ঘরটা বন্ধ থাকার কথা। বাড়তি কিছু না ভেবেই দ্রুত দরজা ঠেলে ভেতরে ঢুকতে সরাসরি নিজের শুভ্র রাউন্ড বেডটার দিকে নজর পড়ে তার। পায়ের কাছে ভাঁজ হয়ে থাকা সাইরঙ্গা ব্ল্যাঙ্কেটটা আজ এলোমেলোভাবে বিছানা জুড়ে বিরাজ করছে, আর তার ফাঁক ফোকর দিয়েই যেন উগি দিচ্ছে একটি ছোট্ট তুলতুলে হাত। রিশ এগিয়ে যায় বিছানার কাছে। হালকা ঝুঁকে সেই হাতের মালিকের মুখটা দেখার উদ্দেশ্যে ব্ল্যাঙ্কেটটা একটু সরাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিশ। মেয়েটা একদম বাচ্চাদের মতো হা করে ঘুমোচ্ছে। ক্লান্ত দেহ নিয়ে বিছানার কোণে হেলে বসে পড়ে রিশ। এখন একটু শান্তি লাগছে যেন। এই মেয়েটা তার সামনেই আছে, এতেই শান্তি। ঘাড় ফিরিয়ে আবার ভালো করে তাকায় সে তরির দিকে। বালিশ থেকে সরে গিয়েছে সে, হয়তো ঘুমের মাঝেই। রিশ এগিয়ে এসে তরিকে আগলে ধরে পাশের বালিশে শুয়ে দেয় ঠিক করে। সাথে সাথে নড়ে চড়ে ওঠে তরি ঘুমের মাঝে। গা থেকে ব্ল্যাঙ্কেটটা হালকা ফেলে দিয়ে পাশ ফিরে রিশের দিকে মুখ দিয়ে আবার তলিয়ে যায় ঘুমের দেশে। রিশ নীরবে চোখ ঘুরিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে তরিকে। মেয়েটার শরীরে এখন আর সেই সকালের লাল বেনারসি খানা নেই। সেই স্থান দখল করে নিয়েছে একটি ডার্ক রেডিশ শার্ট। রিশের চিনতে দেরি হয় না শার্টখানা তারই। বিড়বিড় করে বলে ওঠে রিশ। বাহ মেয়ে বাহ, এই কটা দিনে আমার ঘর, আমারই রুম, আমার ড্রেসেও ভাগ বসিয়ে নিলে, কত সাহস। তরি শুনল না রিশের সেই কথাগুলো। কি করে শুনবে? সে তো ঘুমের রাজ্যে ডুবেছে। রিশ আবার কম্বলটা টেনে তার গায়ে দিতেই তরি আবার নড়ে চড়ে এগিয়ে এলো রিশের আরও কাছে। বালিশ থেকে গড়িয়ে রিশের ভাঁজ করা রাখা হাঁটুতে মাথা রাখে সে। রিশ আলতো হাসে তরির এমন কাণ্ডে। স্বর্ণর প্রয়াস চালায় না সে, বরং নিজের রুক্ষ হাতে প্রথমবার কোনো নারীর চুলের ভাঁজে বুলিয়ে দিতে থাকে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তে পিটপিট করে ওঠে তরি। নাকমুখ কুচকি ঘুমো ঘুমো কণ্ঠে চোখ বন্ধ রেখে সুরেলা কণ্ঠে ডেকে ওঠে রিস, রিশ। তখনও তরি চুলের ভাঁজে হাত বুলিয়ে দিচ্ছিল। মেয়েটার এমন মন মাতানো ডাকে আর নিজেকে সামলে রাখতে পারে না। ধীরে ধীরে উত্তর দেয়। হুম, আপনি এসেছেন? তুমি আমার রুমে কি করো মেয়ে? এতক্ষণে তরি সম্পূর্ণ চোখ মেলে উপরে তাকাই। মুখের সামনে পরিচিত মুখ দেখতে পেয়ে দ্রুত ভুরু কুচকে ফেলে সে। সন্দেহ নিয়ে বলে ওঠে। এইটা তো রিসের ঘর। হুম, এটা আমার ঘর। ম্যানশনে এত এত ঘর থাকতে তুমি আমার ঘরেই এলে?
এত এত ঘর কি ঋষের নাকি? আমি কেন অন্য ঘরে থাকতে যাব? ঋষের কাছে এসেছি না, ওর ঘরেই থাকবো। ঋষ বুঝতে পারে মেয়েটার কথার ধরন, হাফ নিঃশ্বাস ফেলে বলে ওঠে। বোকামে, এই পুরো ম্যানশনটাই তোমার ঋষের। তুমি যে কোনো ঘরেই থাকতে পারো। তরি আড়মোড়া ভেঙে উঠে বসে ঋষের পায়ের উপর থেকে হামি দিতে দিতে বলে ওঠে। আপনি এত মিথ্যা কথা বলেন কেন? ঋষের কি এত টাকা আছে নাকি যে এত বড় মেনশন তার হবে? শ্যাকরাদের বেতন কতই বা আর? ঋষ হাল ছেড়ে দেয়। এই মেয়ের সাথে এখন তর্ক করে লাভ নেই, এর থেকে বরং ওর সম্পর্কে জানাটা উচিত। ফ্রেশ হয়ে নিচে এসো, নাস্তা রেডি করতে বলছি। ঋষ আসেনি? ঋষ ফিরে তাকাই তরির বোকা বোকা চাহনিযুক্ত মুখের দিকে। মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঋষের জন্য। পুলকিত চিত্রে খুশির জোয়ার ভাসে ঋষের মনে। ইস, কখনো তো কল্পনা করেনি তার জন্য এভাবে কেউ অপেক্ষা করবে। তরি প্রশ্নখানার উত্তর দেয় না ঋষ। এগিয়ে গিয়ে নিজের কাবার্ড খুলে ড্রেস নেওয়ার উদ্দেশ্যে। বা এখানেও ম্যাডাম নিজের আধিপত্য চালিয়েছে। গতকালকে সেই বেনারসিটা খুব সুন্দর পরিপাটিভাবে ভাঁজ করে রেখে দিয়েছে ঋষের কাবার্ডের ভিতরে এক পাশে। ঋষ পেছন ফিরে জিজ্ঞেস করল, তোমার শাড়ি এখানে কেন? এটা আমার ঋষের আলমারি, আমি রাখতেই পারি। আপনার সমস্যা? বুড়ো কুচকে নেয় ঋষ। এ মেয়ে এত তেরা কথা বলে কেন তার সাথে? আর কথা বায় না সে? তোর শাড়িটা সরানোরও প্রয়াস চালে না। থাক না, কিছু নতুনত্ব না হয় এখন থেকেই বরণ করে নিক সে। নিজের প্রয়োজনীয় কাপড় নিয়ে জিজ্ঞেস করে, চেঞ্জ করো কোথায়? রুমে নাকি ওয়াশরুমে? আপনাকে কেন বলবো? আমাকে বলবে না তো কাকে বলবে? ঋষকে বলবো। ঋষ পারছে না মেয়েটার মাথায় একটা থাপা বসিয়ে দিতে। নিজের নামটা এই মেয়ের মুখে এতবার শুনছে, নিজের প্রতি নিজের হিংসা হচ্ছে যেন, তবু সে রাগ দেখে না। এই মুহূর্তে মেয়েটার সম্পর্কে জানা উচিত, রেগে গেলে আরও খেপে যাবে মেয়ে। তাই নিজেকে সংযত করে বলল, চেঞ্জ করার সময় একটু কষ্ট করে ওয়াশরুমে যাবা। রুমে ক্যামেরা আছে, রাত বিরেতে মুড হলে আমি আবার ওসব দেখতেও পারি। বলতে বলতে ঘর থেকে বের হয়ে গেল ঋষ। তরি পুরো কুচকে তাড়ি যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠে, কি আজব লোক রে বাবা। ফ্রেশ হয়ে কথা মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তরি। ডাইনিং টেবিল থেকে তার দিকে তাকাতে ঋষ খেয়াল করলো তরি পরনে ট্রাউজারটা তারই। হাফ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তরি নেমে আসতে ঋষ নিজের পাশের চেয়ারটা টেনে দিল। সার্ভেন্ট এসে ব্রেড আর বাটার সার্ভ করতে নাক কুচকে ফেলল তরি। বিরক্তিকর ভাব নিয়ে বলতে লাগলো, ঋষ ঋষ কবে আসবে বলুন তো? কাল রাত থেকে কি সব খাচ্ছি, আমার একটুও ভালো লাগছে না এগুলো। এখানে চা পাতাও নেই, এক কাপ চা করে খাবো, মন ভালো হতো। কফি আছে তো, ওইটা খাও। ধুর, ওসব খাওয়ার জিনিস নাকি? চায়ের মজা বোঝেন আপনি? ঋষ আসলে তো ওকে দিয়ে চা পাতা আনিয়ে নিতাম। এতদিন কেন সময় নিচ্ছে উনি? সার্ভ করতে থাকা সার্ভেন্ট মহিলাটি আর চোখে তাকাই তরির দিকে। মহিলার ভাবসাব বুঝতে পেরে ঋষ বলে ওঠে, তোমার কাজ শেষ হলে যেতে পারো এখান থেকে। সার্ভেন্টটি মাথা নিচু করে চলে যায় সেখান থেকে। ঋষও চুপচাপ খেতে থাকে নিজের মতো। তখনই টেবিলের উপরে রাখা ফোনটা বেজে ওঠে তার। স্ক্রিনে তাকিয়ে দেখলো তরির নাম্বারটা। তা দেখে আর চোখে পাশ ফিরতে দেখলো তরি গোমরা মুখ নিয়ে কল করছে কাউকে। ঋষ ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরলো। তা দেখে তরি হা করে তার দিকে তাকি চোখ বড় বড় করে অবাক হয়ে অজান্তেই বলে ওঠে, ঋষ। ঋষও পরিচিত কোমল কণ্ঠে উত্তর দিল। বলো সুশ্রুতি। তরি একবার ফোনের দিকে তো একবার ঋষের মুখের দিকে তাকায়। সে নিজেও অবাক। তার মানে ঋষের দিকে আঙ্গুল তাক করে প্রশ্ন করে, আপনি ঋষ? শারভান রায়াত ঋষ। এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আপনি কি করে ঋষ হবেন? আপনাকে দেখে তো শ্যাকরা মনে হয় না। চোখ বুজে চরম বিরক্তিকর শ্বাস ফেলে ঋষ। তারপর দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলে, আমি কি নিজ থেকে একবারও বলেছি যে আমি স্যাকরা? ফোনে তো ঋষ বলেছিল যে ও ডায়মন্ড কোম্পানিতে কাজ করে। তো ডায়মন্ড কোম্পানিতে কি শুধু স্যাকরাই আছে? কিন্তু তোমার কথা বলো তরি, কেন এসেছো তুমি এখানে? তরি খাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েটা এবার কেমন যেন ঘাবড়ে যাচ্ছে। সে তো এতটা ভাবিনি। তার মতো করে ভেবেই তো ঋষের কাছে ঠাঁই নিতে এসেছে সে। তাহলে এবার কি বলবে সে? কথা বলো না। ফোনে তো কথা বললে মনে হয়নি তুমি এত পিচ্ছি হবে। কিসে পড়ো তুমি?
সে তো আপনার কথা শুনেও বুঝতে পারেনি রিস এত বুইরা হবে। আমি তো ভেবেছিলাম 20 বা 22-23 বছরের কেউ একজন। রিশ চোখ ছোট ছোট করে তাকায় তরির দিকে, বলে ওঠে, কেন? সে বয়সের ছেলেদের কি খুব পছন্দ তোমার? ধুর, ভেবেছিলাম আর কি, কিন্তু এখন বয়স কত তোমার? কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বয়স 17 পেরিয়ে 18-তে পড়বে কয়েকদিন পর। 12 বছরের ছোট তুমি আমার। এবার বলো তো, কেন এলে এত দূর থেকে? এখানে কেউ আছে পরিচিত? কে থাকবে আর? আমি তো রিসের কাছে এসেছি। আর কেন এসেছি জানেন না? তখনই তো বললাম পালিয়ে এসেছি বিয়ে থেকে। এরপর কোথায় যাবে? তরি মুখটা ছোট হয়ে যায়, মাথা নুয়ে আস্তে করে উত্তর দেয়, জানি না। রিশ তাকায় মেয়েটার মুখের দিকে। সে দারুণভাবে বুঝতে পারছে মেয়েটি এখানে তার ভরসাতে এসেছে। পরবর্তী সময় নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। জামা কাপড় কি কিছু আনবো, নাকি আমারগুলো পরেই থাকবে এখানে? একটা আনলে হবে? রিশ মুখ তুলে তাকায় তরির দিকে, প্রশ্ন করে, একটাই কেন? এগুলো পরে তো আর বের হতে পারবো না, তাই না? মেয়েটার কথাটি বলতে সময় লাগে না। রিশ বুঝতে পারে মেয়েটা তার সামনে দ্বিধাবোধ করছে না অন্তত। এই সই নাস্তা শেষ করে রিশ উঠে যেতে যেতে বলল, আই এম সো মাচ টায়ার্ড নাও। একটু ঘুমাবো, তারপর বিকেলে তোমার জামা নিয়ে আসবো। তরির মুখে আর আগের মতো উচ্ছ্বাসখানা নেই। সামনে থেকে রিশের পরিচয় জানা পর থেকে কেমন গুমড়ে আছে মেয়েটা। রিশের যাওয়ার পানে এক পলক তাকিয়ে আবার মুখ নামিয়ে নেয় সে। সামনে খাবারটা পড়ে রয় আগের মতোই, কিন্তু তরি আর সেদিকে মন দিতে পারে না। হঠাৎ সে উঠে গিয়ে পাশে বেসিনের সামনে আয়নার নিজের প্রতিবিম্বের দিকে চায়। মনটা বারবার পিছিয়ে যাচ্ছে তার। বাস্তবে রিশ তো এক কথায় রাজপুত্র। সে কি এই গাইয়া গুণহীন তরিকে পছন্দ করবে আদৌ? হয়তো না। কথা মতোই বিকেলে রিশ মার্কেট থেকে তরির জন্য জামা নিয়ে এসেছে। তবে একটা নয়, বিভিন্ন ডিজাইন মিলিয়ে মোট 24টা জামা এনেছে। এ নিয়ে তরি খুব একটা ঘাটে না তাকে। বড়লোক মানুষ, এদের কাছে এসব কিছুই না। রাতে ডিনার সেরে তরি গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো রিশের রুমের সামনে। বেশ কিছুক্ষণ পর রিশ তার দিকে তাকাতেই পড়ল। বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তরি এগিয়ে যায় নীরবে, মাথা নিচু করে। রিশের সামনে সোজা দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হয় রিশ। মেয়েটা কি কোনোভাবে তার সামনে অস্বস্তি অনুভব করছে, নাকি ভয় পাচ্ছে? বসো এখানটায়। তরি বসলো রিশ বরাবর। রিশ কিছু একটা ভেবে ল্যাপটপটা বন্ধ করে সোজা হয়ে বসলো তরি বরাবর। প্রশ্ন করলো, চুপ কেন সুরস্রোতী? তরি টানা টানা চোখ তুলে যায় রিশের দিকে। এক দোটানা মন নিয়ে আবারও পরিচিত একটি প্রশ্ন করে। আপনি সত্যি রিস তো? রিশ নীরবে পর্যবেক্ষণ করে মেয়েটাকে, তারপর প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই পাল্টা প্রশ্ন করে। তুমি কি ভয় পাচ্ছ আমায় তরি? সকালেও তো কত স্বাভাবিক ছিলে, এখন এমন চুপচাপ কেন? তরি বোকা বোকা কণ্ঠে বলে ওঠে, আমি আপনার সাথে তেরা কথা বললে যদি আপনি রেগে যান তো? রিশ আলতো হাসে। মেয়েটা ভীষণ বোকা প্রকৃতির বটে। আস্তে করে বলল, রাগ করব না, তুমি স্বাভাবিক হও। আমরা তো পরিচিতই, তাই না? চোখ তুলে যাই তরি। আলতো করে ভীতি কমিয়ে একটু হাসলো চওড়া করে। রিশো একটা ভরসাময়ী হাসি উপহার দেয় তাকে। তরি এবার দুপা তুলে নিজের কমফোর্টটা খুঁজে নেয়। ঠিক করে বসে নিজের গায়ে জড়ানো নতুন জামাটা দেখি বলে, জামাটা সুন্দর, থ্যাংক ইউ। সত্যি পছন্দ হয়েছে তো? হয়েছেই তো। আচ্ছা, এখন একটু মুখ খুলে কথা বলুন তো। আমার কিছু সাজেশন লাগবে আপনার থেকে। কি সাজেশন? এখান থেকে রাজশাহী ফিরবো কি করে? বাস কি করে ধরবো? কয়টায় পাবো এসব? রিশ কিছুটা অবাক হয়, শান্ত স্বরে প্রশ্ন করে, এসব জেনে কি করবে? যাব, কাল রাজশাহী ফিরে যাব। আমার তো এখানে পরিচিত কেউ নেই তো। মেয়েটা চলে যাবার কথা বলছে। রিশের বুকটা কেমন করে নড়ে উঠল। তরি থেমে যায় একটু, রিশের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে ওঠে, চলে যাবে যখন, এলে কেন? সে তো বিয়ে থেকে পালানোর জন্য তখন কিছু না ভেবেই চলে এসেছে। আর রিশ তো ফোনে বলেই ছিল কোনো সমস্যা হলে যেন তাকে বলি, সে আমাকে ফিরিয়ে দেবে না। তো এখন কি আমি ফিরিয়ে দিচ্ছি? রাখবেও তো না। আমি তো ভেবেছিলাম রিশ আমারই মতো পরিবার থেকে আছে, আমায় বুঝবে, তার সাথে আমায় মানাবে। রিশ চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, বাই এনি চান্স তুমি কি আমাকে বিয়ে করার মতলব নিয়ে এসেছো? তরি বোকা বোকা নয়নে চেয়ে বলল, আপনাকে না তো, ফোনের রিশকে।
অদ্ভুত অনুভূতি হয় রিসের মনে। এই বাচ্চা মেয়েটা এসেছে তাকে বিয়ে করবে বলে, তাও এমন হুট করে, কেমন যেন অদ্ভুত সব। কিন্তু এখন তো আপনাকে দেখলাম, আপনি মোটেও আমার মতো নন। তরি ভেতরগত ভাবখানা বুঝতে দেরি হয় না রিসের, আস্তে করে বলে, আমি আমার পরিবারের সাথে থাকি না। আমার মা নিজের কাজ ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমার খেয়াল রাখার কথাই ভুলে গেছে। ছোটবেলায় আমি বাড়ির কাজের লোকের কাছে বড় হয়েছি তরি। রাতে ঘুমানোর সময়টুকুতে শুধু মাকে পেতাম। আমি এসবে ক্লান্ত, তাই তাদের থেকে সরে এসেছি আমি। তরি এক দৃষ্টিতে তাকিয়ে শোনে রিসের কথা। রিসের সবল কণ্ঠস্বরে কোনো ভঙ্গুরতার প্রকাশ নেই, মিশে আছে এক আকাশ পরিমাণ তিক্ততা আর না পাওয়ার আফসোস। তাও তো আপনার মা আছে, আপনি তাকে ওই রাতের সময় যতটুকু হলেও কাছে পেতেন। আমার তো তাও পাওয়া হয়নি। বোকা বোকা চাহনি নিয়ে মেয়েটার কথাগুলো বলে ফেল রিস, চরম পর্যায়ে অবাক হয়। মেয়েটার মানেই তুমি না বললে তোমার মা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল? মা না তো, ওটা আমার ছোট মা, মানে চাচি হয় আর কি। ওনার ভাইয়ের ছেলে আকসার ভাইয়ের সাথেই বিয়ে দিতে চেয়েছিল আমাকে। তো করনি কেন বিয়ে? কেন করব? আমাকে দেখে বলুন তো, আমি কি কম সুন্দরী? নাকি আমার একটা হাত নেই? আমি কি কানা? রিস চোখ ছোট ছোট করে তাকায় তরির দিকে। মেয়েটা খারাপ নয় বটে, আকাশ ছোঁয়া সুন্দর না হলেও বাচ্চা বাচ্চা একটা মায়াবী চেহারার অধিকারী। কি হলো বলুন? ঠিকঠাক, তবে সাইজে একটু ছোট আর কি। তরি ভাব নিয়ে বলো, সে আমার বড় হলে ঠিকই হয়ে যাবে, কিন্তু এই যে এখন আমি একটা বাচ্চা মেয়ে, আমাকে যদি অমন একটা লোকের সাথে বিয়ে দেন, এটা কি মানা যায়? কেমন লোক? আগের দুটো বিয়ে, প্রথম বউটা অত্যাচার সইতে না পেরে ভেগেছে, আর দ্বিতীয়টা তো একদিন পিটিয়ে মেরেই ফেলেছে। তবে দায় এড়াতে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল, যাতে মানুষ বিশ্বাস করে সে আত্মহত্যা করেছে বলে। এসব তুমি কি করে জানো? আমার চোখের সামনেই ওই মহিলাকে ফ্যানে ঝুলিয়েছে। চমকায় রিস। এতক্ষণ বেশ মজা নিয়ে তরির টান টান কথাগুলো শুনলেও এখন তার কাছে বিষয়টা সত্যের ন্যায় লাগছে। মেয়েটার কথা ধরন বাচ্চাদের মতো, হয়তো বিশ্বাস করার মতো নয়, কিন্তু বিশ্বাস না করেও তো পারছে না রিস। নড়ে চড়ে বসে প্রশ্ন করলো তরিকে, তুমি দেখেছো মানে? ঠিক করে বলো তরি। শুনুন, আমার চাচার বাড়ি আর ছোট মার বাপের বাড়ি একদম পাশাপাশি। তো আমাকে তাদের বাড়িতে পাঠাতো ছোট মা ঘরের কাজ করে দেওয়ার জন্য, সেভাবেই দেখেছি। তুমি কাউকে বলনি কেন? কি করে বলবো? বলার পরও তো ওরা আমাকে মেরেই ফেলবে। আমি তো বেঁচে থাকতে চাই আরো কিছু সময়। রিস নীরব থাকে। মেয়েটার কথা যদি সত্যি হয় তাহলে ওই আকসারের একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু এসব যদি বানোয়াট হয়। ঘুম পাচ্ছে আমার। ধ্যান ভাঙে রিসের, বিছানা থেকে নেমে পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে বলে, ঘুমাও, পাশে ফোন রেখে গেলাম, কিছু প্রয়োজন হলে কল করবে আমায়। রিস যেতে নিলেই তরি হঠাৎ তার হাত চেপে ধরে উদ্বিগ্ন চোখে চেয়ে বলে, আজও আমি এই বাড়িতে একা থাকবো? কাল রাতে আমার খুব ভয় করছিল। রিস চাই তরির দিকে। মেয়েটার ওই চোখ জোড়ায় কিছু একটা আছে। রিসকে বারবার আকৃষ্ট করার মতোই কিছুটা এগিয়ে এসে হাতের উপর হাত রেখে স্বস্তি দিয়ে বলে, আমি পাশের রুমেই আছি, ভয় পেও না। গুড নাইট সুরশ্রুতি। সকালে নিয়মানুভাবে ঘুম ভাঙে রিসের। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে আসে সে রুম থেকে। দড়ির রুমের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলো তার রুমে দরজাটা খোলা। রিসের স্পষ্ট মনে আছে কাল রাতে সে নিজের দরজা ফিরিয়ে এসেছিল। হয়তো তরি জেগে গেছে। রুমে প্রবেশ করে তরিকে খুঁজল রিস। বারান্দায় ওয়াশরুমে কোথাও নেই সে। রিস নেমে আসে নিচতলায়। কিচেনে খুঁটিনাটি শব্দে তোড়জোড়ে এগিয়ে যায় সেদিকে। সার্ভেন্ট রান্নার কাজে ব্যস্ত। রিস জিজ্ঞেস করল, তরি কোথায়? সার্ভেন্টটি বুঝে উঠতে পারল না রিসের ঠিক কার কথা বলছে, তাই বলে ওঠে, কার কথা বলছেন স্যার? ওই মেয়েটা, কাল যাকে এনেছি। ও তো একটু আগেই বের হলো বাড়ি থেকে। বুড়ো কুচকায় রিস। বের হলো মানে? কোথায় গিয়েছে? বাইরে? তা তো জানি না স্যার, কিছু বলে যায়নি। রিস কথা বাড়ে না। দ্রুত গতিতে বের হয়ে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতে দারোয়ান রাস্তা দেখিয়ে বলে ওই দিক ধরে গেল তরি। রিস আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত কদমে দেখিয়ে দেওয়া পথ ধরে এগিয়ে যায় সেদিকে। বেশ কিছু দূর যেতে দেখা পাই তরির। একটা লোকের সাথে কি যেন কথা বলছে। রিস এগোয় সেদিকে। সে যেতে যেতে দেখলো তরি আর লোকটা সামনের দিকে এগোচ্ছে। তা দেখে রিসও পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। পেছন থেকে হ্যাসকা টানে তরির হাত ধরতে তরি চমকে তাকায় পেছনে। কোথায় যাচ্ছ তুমি? এই লোকটা কে?
তরি অদ্ভুত চোখে পাশের লোকটার দিকে তাকায়, তারপর আবার রিসের দিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে আস্তে করে বলে, আমি রাজশাহী ফিরে যাচ্ছি। ওনার কাছে সাহায্য চাইলাম, তো উনি আমাকে বাসে উঠিয়ে দেবে বলেছে। রিস চোখ ছোট ছোট করে লোকটার দিকে একবার তাকাই, ওভাবেই বলে ওঠে। কিন্তু বাস স্টেশন তো এইদিকে নয়। কথাটা বলতেই তরিও ভুরকুচকে বলে ওঠে। কিন্তু উনি যে বলল এইদিকে। রিসের বুঝতে দেরি হয় না আসল কাহিনী। লোকটি আমতা আমতা করে কিছু বলতে নেই, তার আগে রিস এলোপাতারি কয়েকটা ঘুষি বসিয়ে দেয় তার মুখে। ছাড়া পেতে কোনো মতে জান নিয়ে পালায় লোকটি। রিস রক্তচক্ষু নিয়ে তরির দিকে তাকাতেই তরি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, উনাকে মারলেন কেন? আর নিজের মধ্যে থাকতে পারে না, রিস চিৎকার করে ওঠে তরির ওপর। মারলাম কেন এখনো বুঝতে পারছো না? তুমি কেন মেরেছি? তুমি কি বোকা? হ্যাঁ, লোকটা তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। তরি ভাবুক দৃষ্টিতে চেয়ে বলে। কিন্তু কেন নিয়ে যাচ্ছিলেন? রিসের ইচ্ছে করে রাগে ফেটে পড়তে। এই মেয়ে কি গাধা, এটাও বুঝতে পারে না? কেন নিয়ে যাচ্ছিল তাও বোঝো না তুমি? এটা তোমার রাজশাহীর গ্রাম নয় তরি, ঢাকা শহর এটা। এখানে কত ধরনের মানুষ থাকে আদৌ ধারণা আছে তোমার? আশপাশ দিয়ে অবিচলে মানুষ তাকিয়ে দেখছে আর চোখে রিসকে। এমন চিৎকারের উৎস সে আজ সেই। তরির এবার ভয় করছে, রিস তো কখনো ফোনে এমন রেগে চিৎকার করে কথা বলেনি, বাস্তবে এত পরিবর্তন কেন? রিস নিজেকে শান্ত করে ঘন ঘন শ্বাস ফেলে বলে, তোমাকে কাল বলেছিলাম কোথাও না যেতে, তাহলে কেন এভাবে আমার কথার বিরুদ্ধে গিয়ে বের হলে ম্যানশন থেকে? বলো কেন? কেঁপে ওঠে তরি, চোখ খিচে বন্ধ করে নেয়। ভয় এতটাই তীব্র ছিল রিসের কণ্ঠ বিড়বিড় করে উত্তর দেয়, কি পরিচয় থাকবো এখানে আমি? হ্যাঁ, আপনাকে তো আমি চিনিও না। সেটা আসার আগে মনে ছিল না? আমি তো ভাবতাম রিস আমারই মতো, কিন্তু আপনি তো অনেক বড় লোক। আপনাকে নিয়ে আমাকে নিয়ে হাসবেন না আপনি? আমার কাছে তো কিছুই নেই, আমার মাও নেই, কোনো গার্জিয়ান নেই, কোন লেজ ধরে রাখবেন আপনি আমাকে? রিস স্তব্ধ হয়ে যায় তরির কথায়। মেয়েটা এসব কেন ভাবছে? রিস তো এমন কিছু কল্পনায়ও আনেনি। তাহলে তার উপর আমি আপনার থেকে এত ছোট, আপনি তো আমাকে বিয়েও করবেন না। এর থেকে ভালো আমি রাজশাহী ফিরে যাই। রিস আর বাক্য ব্যয় না করে কবজি চেপে ধরে তরি, পেছনে ঘুরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায় তরিকে। হিসিয়ে বলে, তুমি এসেছো তো নিজ ইচ্ছায়, তবে এখান থেকে যাওয়ার জন্য আমার ইচ্ছের প্রয়োজন তোমার। কজ ইউ আর ফুললি মাই প্রপার্টি নাও। তরি এগিয়ে যেতে যেতে অবাক চোখে চেয়ে বলল, আপনি আমায় সত্যিই রাখবেন? বয়স কত তোমার? 17। 18 হওয়া পর্যন্ত সময় আছে তোমার কাছে মেয়ে। তারপর কি করবেন? রিস ঘাড় ফিরিয়ে তাকাই তরির দিকে। মেয়েটা কেমন একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। আদৌ কি সত্যি সে বুঝে না কিছু? শহরের সাথে বড্ড বেমানান মেয়েটি কেমন করে যেন মোস্ট হ্যান্ডসাম ক্লাসি ধরনের বিত্তশালী পুরুষটার মনে ধরে গেল। রিস সিদ্ধান্ত নিয়েছে এক কঠিন রকমের। তবে তরিকে তার আরও জানা প্রয়োজন, মন থেকে জানা যাকে বলে। তরিকে রিস নিজের রুম থেকে বের হতে বলেনি, বরং নিজের পাশের রুমে শিফট করেছে। বোকা তরিও কেমন যেন ঘরটাকে নিজের মতো চালিয়ে নিচ্ছে, পুরোপুরি নয়। ঘুমানোর সময় টুকুই শুধু। প্রতিদিন নিয়ম করে তরির সেই কথার মাঝে কাটছে তাদের অফিসের ক্লায়েন্ট মিটিং ও নিজের প্রেজেন্টেশন বোঝাচ্ছে রিস। এর মধ্যে বারবার তরির কল। প্রথমবার কেটে দিলেও দ্বিতীয়বার আর উপেক্ষা করতে পারল না রিস। ফোনে কথা বলার সময় মেয়েটা রিস বলে যে একটা টান দেয়, ওইটাই রিস যেন রন্ধে রন্ধে মিশিয়ে নিচ্ছে আজকাল। ফোন হাতে নিয়ে সকালের দিকে তাকিয়ে আস্তে করে এক্সকিউজ মি বলে সাইডে গিয়ে ফোন তুলল কানে। ওই একই সুর, সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসে, রিস, বলো সুরশ্রুতি। আমি একটু বাইরে যাব, কিন্তু আপনার গেটের দারোয়ান চাচাটা না আমাকে বের হতেই দিচ্ছে না। বাইরে যাবে কেন? কি প্রয়োজন? আমি একটু মার্কেটে যাব, সত্যি বলছি, একদম পালাচ্ছি না আমি। কিছু জিনিস কিনেই ফিরে আসব। কি লাগবে আমায় বলো, আমি নিয়ে আসবো। তরি মানল না, নিজের কথাকে উঁচুতে রেখে বায়না ধরল, না, আমিই যাব। কি লাগবে বলতে বলছি তরি। আপনি এমন করছেন কেন? আমার জিনিস আমি একটু দেখে শুনে নেব না? রিস হাঁপ ছাড়ে এবার। তরি ভুল বলছে না, দেখে শুনে নিক না যা নেওয়ার। অপেক্ষা করো বলে আর পাশ থেকে কোনো কথার আশা করল না রিস। কল কেটে দিয়ে আবার মনোযোগ দেয় মিটিংয়ের। সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ে রিসের গাড়ি এসে থামলো ম্যানশনের সামনে। ভেতরে তবে
ভেতরে প্রবেশ করে সোজা সিঁড়ি ডিঙ্গিয়ে পৌঁছায় সে তরির রুমের সামনে। দরজাটা ভিড়ানো দেখে বাধ্য হয়ে কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। ঋষি এবার আর নক করে না, আস্তে করে দরজাটা খুলে ভেতরে তাকিয়ে দেখলো তরিকে। বিছানায় কুঁজো হয়ে শুয়ে আছে। ঋষ এগিয়ে যায়, যে দেখে তরি জেগে আছে। তা দেখে ঋষ এগিয়ে গিয়ে কাবার থেকে তরির এক স্যুট ড্রেস বের করে রেখে বলল, রেডি হয়ে নাও তরি। চুপ করুন, কথা নেই আপনার সাথে। কথা বলা লাগবে না, তৈরি হয়ে নাও। আমি মার্কেটে যাব। তো চলো। একা যাব। এখানে কোথাও কিছু চেনো তুমি? একা কি করে যাবে? যেতে যেতে চিনে নিব আমি। জেদ করে না তরি, সন্ধ্যা হয়ে গেছে, একা যাওয়া যাবে না। তখন তো বিকেল ছিল, আমাকে যেতে দেননি কেন? আচ্ছা, রেডি হয়ে নাও, গাড়ি করে যাও। ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে মার্কেটে, আর কাজ শেষ হলে নিয়েও আসবে। হবে? এই এতক্ষণে তরি উঠে বসলো। দ্রুত ঋষের হাত থেকে ড্রেস নিয়ে অশ্মির দিকে ছুটে গিয়ে বলল, হবে হবে, এতেই হবে। ঠিক আছে, আমি বেরোচ্ছি। ড্রাইভারকে বলে রাখলাম তুমি রেডি হয়ে চলে যেও। ঠিক আছে ঠিক আছে। ঋষের কথা মতোই তরি তৈরি হয়ে নিয়ে বাইরে গাড়িতে এসে বসলো পেছনের সিটে। সামনে ড্রাইভারের চেয়ারে দেখা যাচ্ছে না ঠিক মতো অন্ধকারের কারণে। তরি জিজ্ঞেস করে, রিস বলে দিয়েছে আপনাকে কোথায় যেতে হবে? সামনে থেকে আস্তে করে ভারী কিশোরে আওয়াজ এলো, ইয়েস ম্যাম। ঠিক আছে চলুন। গাড়ি চলতে শুরু করে। তরি জানালা খোলার চেষ্টা করে, কিন্তু খুলছে না দেখে বিরক্তির সহিত হাতল ধরে টানাটানি করতেই করতে মুখ কুচকে বলে, এটা খুলছে না কেন? লক করা ম্যাম। লকটা খুলুন তাহলে। লক খোলা যাবে না, এসি চলছে। আমার অসহ্য লাগছে, আমায় নামিয়ে দিন তাহলে। রিস স্যার বকবে ম্যাম। তাহলে এসি অফ করুন, জানলা খুলবো আমি। কিন্তু এই, আমার ভালো লাগছে না। কথা না শুনলে রিসের কাছে বিচার দিব। সামনে লোকটি আর কোনো কথা না বলে জানালার লক খুলে দিল। তরিও এবার শান্ত মেয়ের মতো বসে রইল নীরবে। শপিং মলের সামনে গাড়ি থামতে তরি ভেতরে প্রবেশ করে। এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে থাকে নিজের প্রয়োজন, কিন্তু পুরো শপিং মলটা চক্কর দিয়ে ফেলে ও কোনো লাভ হয়নি তার। কাজের কাজ তো কিছু হলো না, বরং উল্টো মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে গোপনে। কিন্তু কে? মেয়েটা ভয় পাচ্ছে কিছুটা। এই মুহূর্তে রিস ছাড়া আর কোনো ভরসার কথা মাথায় আসছে না যেন তার। তাই বাধ্য হয়ে রিসের নম্বরে ডায়াল করলো সে, কিন্তু ওপাশ থেকে রিস কল দিতেই ভয় বাড়ে তরির। দূর তো আরেকবার ডায়াল করতে যাবে, তখনই সামনে মনে হলো কেউ একজন শটান দাঁড়িয়ে। ভয়ে ভয়ে মুখ তুলে সামনে তাকাতে পরিচিত মুখ দেখে যেন কলিজায় পানি ফিরে এলো তার। রিস, বলি দুহাতে জড়িয়ে ধরলো সে রিসকে শক্ত করে। হঠাৎ এমন করার কারণ রিস বুঝে উঠতে পারে না। কিছুটা উদ্বিগ্ন হয় সে নিজেও। তরিকে আগলে নিয়ে জিজ্ঞেস করে, কি হলো তরি, এমন করছো কেন? রিস, কেউ যেন আমায় ফলো করছে। আমিই ছিলাম তরি, ভয় পাই না দেখি। তরিকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করালো রিস। হাফ নিঃশ্বাস ফেলে বলল, পুরো মল তো ঘুরে ফেললে, কিছুই তো নিলে না। তরি নিজেকে সামলাই প্রশ্নাতুর চেয়ে রিসকে জিজ্ঞেস করে, এখানে কোনো মহিলার দোকান নেই? না, কেন, তোমার কি লাগবে বলো? তাহলে চলুন, চলে যাই। কিছু লাগবে না। কি লাগবে বলবে তুমি? তরি দুদিকে মাথা নাড়ে, অর্থাৎ সে বলবে না রিসকে। রিস ভুরু কুচকায়। মেয়েটা কি এমন নিতে চাইছে যে বলতে পারছে না। একটু ভেবে রিস মাথাটা একটু নিচে করে এগিয়ে আসে তরির মুখের দিকে, আস্তে করে জিজ্ঞেস করে, ইনার লাগবে? তরির হৃদকম্পন হয়, শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পায় তার। অপ্রস্তুত ভঙ্গিতে মেয়েটা জিভ দিয়ে নিজের পাতলা ঠোঁট জোড়া ভিজিয়ে নেয়। ঋষ নীরবে পর্যবেক্ষণ করে মেয়েটির প্রতিটি লক্ষণ। মাথা নুইয়ে ফেলা দৃশ্য। আর কিছু বলতে হয় না ঋষকে। মেয়েটার মনের কথা ঠিক ধরে ফেলে সে। নিজেও আর কোনো বাক্য ব্যয় না করে আলতো করে চেপে ধরে তরির কোমল ছোট্ট বাচ্চাদের নাই একটি হাত। এগিয়ে যায় মলের এদিকে। একটি দোকানের সামনে গিয়ে ঋষ পুনরায় জিজ্ঞেস করে, কত লাগবে বলো? তরি এবারও নীরব। সামনে সেলসম্যানটি আর চোখে তাকায় তরির দিকে। মেয়েটার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে ঋষকে বলে, স্যার, উনি মনে হয় বলতে লজ্জা পাচ্ছেন। সাথে সাথে ঋষ হালকা চেঁচিয়ে ওঠে, দ্যাটস নান অফ ইয়োর কাপ অফ টি। সেলসম্যান একটু মাথা নিচু করে বলে, সরি স্যার। ঋষ নিজেকে সামলে তরির দিকে তাকিয়ে আবার বলে ওঠে, তরি, কিছু তো বলো। ইটস মি,
একটু ফ্রি হও প্লিজ। তরি এবার আস্তে করে বলে। আমার লাগবে না, চলুন যাই। ঋষের এবার মেজাজ খারাপ লাগছে, এত লজ্জা পেলে হয়। নিজের রাগকে সামলে নিরূপে সে তরির দিকে তাকায়। উপর থেকে নিচ পর্যন্ত একবার পর্যবেক্ষণ করিনি। সেলসম্যানকে বলে। দিন, যতগুলো অ্যাভেলেবল ডিজাইন আছে। সেলসম্যান কিছুটা অবাক হলো, মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজের কাজ করতে থাকে। কেনা শেষ হলে ঋষ মল থেকে বের হয়ে গাড়ির কাছে যেতে নিলে তখন তরি আবার পেছন থেকে ঋষের হাতে টান দেয়। অনুভব করে ঋষ পেছন ফিরে তাকিয়ে বলে। কি? আমার আরো কিছু লাগবে। তো মল থেকে বের হওয়ার পর বলছো? চলো। মলে নয়। তাহলে? তরি আবার চুপ করে যায়, ভ্যাবলার মতো মুখ করে ঠোঁট উল্টে শুধু তাকিয়ে থাকে ঋষের দিকে। ঋষ এবার একটু কণ্ঠ উঁচু করে জিজ্ঞেস করে। কি হলো বলো না। আরে না বললে বুঝবো কি করে? ফার্মেসিতে। ধৈর্যের সীমা যেন ক্ষণে ক্ষণে ছাড়িয়ে যেতে চাইছে ঋষের, তবুও মেয়েটার সামনে নিজেকে সামলে নিচ্ছে সে বারবার। কণ্ঠে তুমুল বিরক্ত রেখেই শান্ত স্বরে জিজ্ঞেস করলো আবার। না। কোনটা লাগবে নাম বলো, আমি নিয়ে আসছি। এবারও তরির মুখ থেকে কথা বের হলো না, আর ঋষ জানে কথা বের হবে না, আর তাই আর জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না সে। তরিকে গাড়িতে বসিয়ে নিচে গেল দোকানে। একটু পর দুহাতে দুটো বড় ব্যাগ নিয়ে হাজির হতে চোখ কপালে তরির। চমকে জিজ্ঞেস করে। এতগুলো কেন? ঋষ পেছনে ছিটে ব্যাগগুলো রাখতে রাখতে বলে। তুমি কোনটায় কমফোর্ট ফিল করো তা আমি জানি। নিজে তো কিছু বলছোই না, তাই সব রকম থেকে নিয়ে নিলাম। তরি মাথা নিয়ে আস্তে করে বলে ওঠে। যে কোনো একটা নিলেই হতো। ঋষ তার বরাবর মেয়েটার লাজুক এই ভাবখানা ঋষকে বারবার বিরক্তে ফেলছে। ও খুব একটা খারাপ লাগছে না তার। লজ্জা পেলে মেয়েটাকে দারুণই লাগে। নিজের ডান হাতের তর্জনী দিয়ে আলতো করে থুতনি উঁচু করে ধরে তরির। কণ্ঠ বদল হয়েছে আগে চাইতে বেশ খানিকটাও কোমল। আই ওয়ান্ট ইউর কমফোর্ট জোন। যে কোনো একটা হলেই হতো না? তুমি কোনো কিছু নিয়ে হেজিটেশন থাকো তা আমি চাই না সুশ্রুতি। ইয়োর বেস্ট কমফোর্ট আই উইল প্রোভাইড ইউ উইথ দ্য হাইয়েস্ট প্রোটেকশন। তরি তাকিয়ে দেখে ঋষকে। মেয়েটার ওই বোকা বোকা চাহনিতে বারবার ঘায়েল হয় ঋষ। আজ নিয়ে প্রায় 12-13 দিন ঋষ পারে না এই মেয়েটার এমন চাহনি উপেক্ষা করতে। তরি মনেও ভিন্ন নয়, বরং এক মুগ্ধ প্রতিক্রিয়া। ঋষের এত এত যত্নের ভিড়ে মেয়েটা নিজেকে যেন গুরুত্বপূর্ণ ভাবছে। এই যে মাত্রই ওই চাহনি নিয়ে একটু অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিল ঋষের দিকে। আপনি এত ভালো কেন? এমন মুহূর্তে তরির প্রশ্নে হেসে ফেলে কাঠখোট্টা ধরনের পুরুষটি। আদুরে হাতখানা তরি গাল ছুঁয়ে বলল। চলো ডিনার করে তারপরে ম্যানশনে ফিরবো। বলেই তরির হাত আগলে ধরে হাঁটা ধরল নামিয়ে এক রেস্টুরেন্টের দিকে। তরি দুরুক্তি করে না। ঋষ আছে যেহেতু তার আর বিপদ নেই, এতটুকু ধারণা এই ছোট্ট মস্তিষ্কে বেশ ভালো করে ঢুকে গেছে এই কদিনে। রাতের আবহাওয়াটা বেশ জাঁকজমকভাবে সাজানো সুন্দর। রেস্টুরেন্টের এক কোণে ছোট্ট একটি টেবিলে জায়গা নিয়েছে তরি আর ঋষ। তরিকে জিজ্ঞেস করে না কিছুই ঋষ, নিজের মতোই অর্ডার করে সে। এই কদিনে মেয়েটার খাবারের ধরন বেশ ভালোই বুঝেছে সে। নিজের ঘরটায়ও পরিবর্তন এসেছে তেমনি। এখন আর হাবিজাবি খেয়ে পড়ে থাকতে হয় না ঋষের। সকালে ব্রেড বাটারের বদলে চা নুডলস তৈরি হয়। দুপুরে লাঞ্চ টাইমের বাইরে করলেও রাতের ডিনারে স্যালাড থাকে না এখন আর। তরির পছন্দ সেদ্ধ ভাত, সাথে বিভিন্ন রকম তরকারি। মেয়েটা রান্নায় মোটামুটি পাকা। প্রথম দিকে নিজে রান্নাটা করত ঋষ অফিসে যাওয়ার পর, কিন্তু ঋষ জানার পর থেকে সেটি বন্ধ হয়েছে। ঘরে চাইনিজ শেফের সাথে এখন একজন বাঙালি শেফও রাখা হয়েছে রান্নার জন্য, তাই এখন আর জিজ্ঞেস করার প্রয়োজন পড়েনি। কাচ্চি বিরিয়ানি প্লেট সামনে আসতে ঋষ এগিয়ে দেয় সেটি তরির দিকে। দুপাশে দুটো চামচ রেখে তরি একটু ঝুঁকে ঋষকে ফিসফিসিয়ে বলে। এরা চামচ দিয়েছে কেন? মাংস কি চামচ দিয়ে খাওয়া যায়? তুমি হাত দিয়েই খাও। সত্যি? কেউ হাসবে না তো? কেউ হাসবে না, আমি আছি তো, খাও। ঋষের কথাই যেন তরির একমাত্র সাহস। আর এদিক সেদিক না তাকিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করলো সে। ঋষ নিজের জন্য ভেজিটেবল স্যুপ অর্ডার করেছিল। নিজের খাওয়া শেষ করে অপেক্ষা করছে সে তরির জন্য। মেয়েটা একটু ধীর, তাই তাড়া দেওয়ার প্রয়োজন বোধ করলো না ঋষ। প্রথম দিন যখন তাকে তাড়াতাড়ি খেতে বলেছিল ঋষ, মেয়েটা লজ্জা পেয়ে ঠিকমতো না খেয়ে উঠে পড়েছিল খাবার ছেড়ে। তাই আজ আর ঋষ সেসব কিছুতে যায় না, আস্তে ধীরে খেয়ে নিক সে। পকেট থেকে ফোন বের করে নিজের প্রয়োজনীয় ফাইলগুলো চেক করে নিচ্ছিল ঋষ। হঠাৎ একটি কানে পরিচিত শব্দ আসতেই চোখ তুলে তাকায় সে। ঠিক পাশের
টেবিলে কয়েকজন এসে বসেছে মাত্রই। সেদিকে তাকাতে একটি মহিলার সাথে চোখাচোখি হয় রিসের। রিসকে দেখে মহিলাটির কথা থেমে যায়। এতক্ষণে ফুরফুরে মেজাজটা কেমন যেন কঠিন হয়ে যায় রিসের। তরি কণ্ঠ কানে আসতেই ধ্যান ভাঙ্গে রিসের। শুনছেন? হাত ধুবো কোথায়? ওই যে ওদিকে ভেতরে বেসিন আছে তোরই, গো দেয়ার। তরি রিসের কথা মতোই উঠে এগিয়ে যায় সেথায়। আপন চিত্রে হাত ধুয়ে নিয়ে পেছনে ফিরতে দেখতে পাই রিসের। ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে রিস। তরি স্বভাবতই জিজ্ঞেস করে, এখানে এলেন যে? আমি তো আসছি। হঠাৎই রিসের কি হলো কে জানে। তড়িৎ গতিতে তরির পাতলা কোমর জাপটে ধরে দেওয়ালের সঙ্গে চেপে ধরে মেয়েটার ছোট্ট শরীর। তরি বলতে নাই, কি করছেন? কিন্তু তার আগেই তরির চিকন পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া দখল করে নেয় রিস। আশঙ্কিক লোকটা উন্মাদের মতো চুষে নিতে থাকে তরির ঠোঁটের অমৃত সুধা। অপ্রতিভ স্পর্শে শরীরে শীতল রক্ত বয়ে যায় তরির। জমে যায় মেয়েটি। এই নতুন স্পর্শে নিতে পারে না সে। দম আটকে আসছে যেন। রিসও যেন তার তৃষ্ণা মেটাচ্ছে তরির ওই ঠোঁট চুষতে চুষতে। কম্পয়মান হাত দুটো দিয়ে রিসের শার্ট খামছে ধরে তরি। আবেশে চোখ খিচে বন্ধ করে ফেলে মেয়েটা। সে পারছে না বাধা দিতে। এ কেমন পাগলম রিসের ঠোঁটের বন্দি তরির ঠোঁট, কিন্তু তার চোখ জোড়া বাম দিকে তীক্ষ্ণ শিকারীর মতো। হ্যাঁ, সে আগুনে পড়ছে। ওই তো বাইরে থাকা মহিলাটি স্তব্ধ হয়ে রিসের দিকে তাকিয়ে আছে। চোখে দেখছে ছেলেটার ধ্বংস, পাগলামো আর নারী দেহে মেতে থাকার দৃশ্য। তরি ঠোঁট ছেড়ে উন্মুক্ত গলায় ছোট ছোট চুমুক খেতে থাকে রিস। দেওয়ালে প্রতিফলিত হয়ে ফিরে আসে তরির হালকা গঙ্গানের আওয়াজ। তবুও রিস থামে না। নিজ স্প্রে আজ সে ব্যবহার করছে যেন তরিকে। মহিলাটি আর সয় না। রিসের সাথে কথা বলতে আসলে ও এমন অপ্রীতিকর দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না। স্থান ত্যাগ করেন তিনি। সে যেতেই রিসের জ্বলন্ত লাভা গোলে এতক্ষণের পাগলামির সমাপ্তি দিয়ে দীর্ঘ একখানা চুমু খাই তরির গলার মাঝ বরাবর। আস্তে করে ভঙ্গুর কণ্ঠে উচ্চারণ করে, আই এম সরি তোরি, আই ডিডেন্ট ওয়ান্ট টু ডু দিস, বাট ইট নেসেসারি। আই এম সরি। বলতে বলতে তরিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াতে গেলে হঠাৎ তরি সামনের দিকে ঢলে পড়ে তার উপর। পরিস্থিতি সামাল দিতে রিস তৎক্ষণাৎ এক হাতে আগলে ধরে তাকে। জ্ঞান হারিয়েছে মেয়েটা। কপালে পাশ দিয়ে বিন্দু বিন্দু সেদো জল চিকচিক করছে তার। রিস হালকা উতলা কণ্ঠে ডাকে, তোরি, এই তোরি, কি হলো? জ্ঞান হারালে কি করে? এই বেশ অনেকবার ডাকার পরও জ্ঞান ফিরল না মেয়েটার। রিসা ডাকে না। ভঙ্গুর হৃদয়ের এক কোণে ঠাঁই দিয়েছে যে সে মেয়েটিকে। তরি ছোট্ট শরীরটা এক হাতে নিজের বাম কাঁধে তুলে নিয়ে বেসিনের জায়গাটা থেকে বেরিয়ে আসে সে। আর চোখে টেবিলে বসা মহিলাটির দিকে একবার নজর দিয়ে পাশ কাটিয়ে চলে যায় কাউন্টারে বিল পে করতে। কাউন্টারে থাকা লোকটি তরিকে এমন অজ্ঞান অবস্থায় দেখে চিন্তিত হয়ে বলতে নেয়, What happened, sir? Is anything wrong with ma'am? নো, ইটস ওকে, ডোন্ট আফ্রেড, শি ইজ মাই গার্লফ্রেন্ড। ঘুমাচ্ছে জাস্ট। কথাটা একটু উচ্চস্বরেই বলল রিস। পাশ টেবিল থেকে মহিলাটি তাকিয়ে দেখিয়ে যায় রিসের প্রতিটি কাজ। বিল পে করে আর এক মুহূর্ত থাকলো না রিস সেখানে। তরিকে ওভাবে নিয়ে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। ম্যানশনে ফিরে নিজ রুমে তরিকে শুয়ে দেয় রিস। মেয়েটার জ্ঞান ফেরার আগে অবধি শান্ত থাকতে পারছে না সে। সারাটা রুম জুড়ে পায়চারি করে চলেছে সে। এভাবে কাটতে কাটতে রাত প্রায় 2:30 বাজলো। রিস ক্লান্ত হয়ে তরির মাথার কাছে বসলো নীরবে। মেয়েটার এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকলো আলতো করে। মুখটা এগিয়ে তরির কপালে নিজের উষ্ণ পরশ এঁকে দিয়ে নিলিপ্ত তাকিয়ে থাকে তার মুখের দিকে। এইটুকুন একটা চুমুতেই জ্ঞান হারালে মেয়ে, আমার ভবিষ্যৎ আনবে কি করে তুমি? আমি তো তোমার কাছে এলে নিজেকে আটকাতে পারি না। তবু তো আজ এতগুলো দিন আমি সামলে চলেছি নিজেকে। প্রতিদিন রাতে এসে তোমার এলোমেলো অবস্থা আমি নিজ চোখে দেখেও সামনে নেই। তোমার ওড়না ছাড়া শরীর, প্রতিটি গড়ন আমার চোখে আটকায়। আমি তো ফিরিয়ে নেই তা। কি করে তুমি আমার মতো কারোর জীবনে এলে বলো? হুট করে এমন অতিথি পাখির ন্যায় এসে আমার নিজের রুম থেকে শুরু করে হৃদয়ের গোপন স্থানটুকু দখল করে নিলে তুমি বাচ্চা। আমায় তুমি সইতে পারবে তো তোরি? এতগুলো কথার একটিও উত্তর আসে না তরির দিক থেকে। কি করে আসবে? মেয়েটা তো শুনতেই পাচ্ছে না কথাগুলো। রিস জানে বাচ্চা মেয়েটা ঠিক তার গোছের নয়। অজপাড়া থেকে উঠে আসে একটি কোমল ফুল। আর রিস, সে তো বিশ্ব ঘুরে রাজ করে একটি বিষাক্ত কাঁটা। পৃথিবীর সকলের কাছে এই কাঁটার বিষ মৃত্যুসম। কিন্তু এই একটু ফুলের কাছে এসে সে বারবার রিস গলে যায়। সে পারে না রেগে যেতে, পারে না মেয়েটার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে,
পারে না একটু জোরে ধমক দিতে, আর না পারে ঘৃণা করতে। হুট করে যেন রিসের সমস্ত ভালোবাসার ভান্ডার খুলে বসেছে এই ছোট্ট তরির কাছে এসেই। দমকা হাওয়ার মতো এসে মেয়েটা কেমন রিসের মন চুরি করে নিল। এই কঠিন বাস্তবতা কি আদৌ তরি জানে? সকালের রোদ চোখে পড়তেই পিটপিট করে চোখ মেলে তাকাই তরি। এলোমেলোভাবে এদিক ওদিক তাকিয়ে নিজেকে গত কয়েকদিনে পরিচিত রুমটায় পায় সে। আড়মোড়া ভাঙতে মাথাটা একটু উঁচু করে তাকাতে হঠাৎ চোখ পড়ল খাটের বোর্ডে হেলান দিয়ে বসে থাকা রিসের দিকে। চমকাই তরি। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সে। বিস্ময়, ভয় আর অবগতা নিয়েই বলে ওঠে, আপনি এখানে? এটা আমার রুম, আসতেই পারি। আপনি আমার ঘুমের সুযোগ নিয়েছেন তাই না? সত্যি করে বলুন আপনি কে? আর আমার রিশ এমন নয়, আর আমার রিশ কখনোই আমার সাথে খারাপ কিছু করবে না। সত্যিটা বলুন, আমার রিশ কোথায়? কি খারাপ করেছি তোমার সাথে আমি? কি করছেন মানে? কাল রাতে ওটা কি ছিল? আপনি আমার ঠোঁটে কিস করেছি, সো হোয়াট? তরি হাইপার হয়ে যাচ্ছে হঠাৎ করে। লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সে রিসের দিকে আঙ্গুল তাক করে হঠাৎ চেঁচিয়ে ওঠে, আপনি একটা মিথ্যাবাদী। আপনি আমার রিশ না, আপনি আমার ঠোঁট। ছি! রিসে ধৈর্যের সীমা ভাঙে এগিয়ে এসে হাতের কবজি চেপে ধরে তরি চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, কিস করেছি তো কি হয়েছে? এতে এত রিয়্যাক্ট করার কি আছে? এইটুকু আমার প্রাপ্তই ছিল। তুমি এতগুলো দিন আমারই ঘরে, আমার রুমে থাকছো, সেই বিপরীতে তো এইটুকু আমি পেতেই পারি। এতগুলো দিন তুমি আমার এত কাছে ছিলে, আমার জায়গায় অন্য কেউ হলে জাস্ট খেয়ে ছেড়ে দিত তোমাকে। আমি তো তা করিনি এখনো। তুমি কি ভাবো এটা লোকের সাথে এরকম একা বাড়িতে রাতের পর রাত থাকবে তুমি, আর সে তোমাকে একটু ছুবে না? রাত থাকবে তুমি আর সে তোমাকে একটু ছুবে না? হাউ ইজ ইট পসিবল? তরি স্তব্ধ নয়নে তাকিয়ে দেখে সামনের লোকটাকে। আজ তাকে ভীষণ অচেনা ঠেকছে। ভীষণ অচেনা। এটা তো তার রিস না। আমি বাড়ি যাব, রাজশাহী চলে যাব। একদম পাগলামো করে না তরি, শান্ত হও। এটা এমন কিছুই না, জাস্ট একটা। আমি থাকবো না এখানে। আপনি আমার রিশ না। আপনি আমার সাথে বাজে কিছু করবেন তাই না? আমাকে আপনি ইউজ করে ছুঁড়ে ফেলে দেবেন, নাকি মেরে ফেলবেন? কোনটা বলুন, কোনটা? আমি চলে যাব, থাকবো না। তরির পাগলামি ক্ষণে ক্ষণে বাড়তে থাকে। ঋষিবার শক্ত হাতে তরি কেটে নিয়ে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলে বলে, কোথাও যাবে না তুমি। আমার অনুমতি ছাড়া এক পাও ম্যানশনের বাইরে পড়বে না তোমার। তুমি একমাত্র নারী যে আমার থেকে এতটাই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছ। আমি তো আমার মাকেও এতটা যত্ন নিয়ে কথা পর্যন্ত বলি না। আমায় তুমি চেনো না তরি। আমার আসল চেহারায় তোমার প্রতি কোমলতা থাকলেও প্রয়োজনে আমি আরও কঠোর হতে পারি। আরও কঠোর। পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই তোমার, বলে রাখলাম। এইটুকু বলে রিশ বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল রুম থেকে। পকেটে থাকা ফোন বারবার রিং হচ্ছে। বিরক্তিতে নাম না দেখিয়ে রিসিভ করে কানে ধরল ফোনটি। হ্যালো, কে বলছেন? তোর মা। ও, ডক্টর রুহানা। রিশের শব্দের এমন অদ্ভুত টান। এর সাথে বেশ পরিচিত রুহানা বেগম। পেশায় একজন গাইনি ডাক্তার হলেও রিশ তার সম্পর্ক আলাদা। মা ছেলের সম্পর্ক, রক্তের সম্পর্ক। বাচ্চাটা কে ছিল? কোন বাচ্চা? রেস্টুরেন্টের সেই মেয়েটা না? পায়ের গতি থেমে যায় রিশের। পেছন ফিরে একবার তরি রুমের ফেরানো দরজার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে ঘন। তারপর রুষ্ট কণ্ঠে বলে, ও বাচ্চা নয়। অ্যাডাল্ট ও নয়। তাতে আপনার কি? আমি তোর মা রিস। তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেও আমি মা হয়ে তা কখনোই পারি না। কেন, আপনার ক্যারিয়ার কি শেষ এখন? বিষয়টা আমার ক্যারিয়ারের না। কে হয় মেয়েটি? ডিটেলস কি তার? আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই শেষমেশ একটা আনঅ্যাডাল্ট মেয়েকে বিয়ে করবি রিস? আর ইউ কিডিং উইথ মি? রোহানার কথা শেষ হতে রিশ শব্দ করে হেসে বলে, হোয়াট, বিয়ে? নো ওয়ে। আই সেড শি ইজ মাই প্রেজেন্ট গার্লফ্রেন্ড। ওকে বিয়ে করবো সেটা কখন বললাম আমি? ওপাশ থেকে রোহানা বেগমের মনে ভীতির সৃষ্টি হয়। তার ছেলেটা উন্মাদ, নিজের জেদকে বজায় রাখার জন্য যা ইচ্ছে তাই করতে পারে সে। বিয়ে করবি না? গার্লফ্রেন্ড মানে কি বলতে চাইছিস তুই? তুই কি কোনোভাবে ওই বাচ্চা মেয়েটাকে ইউজ করে? ইউ আর রাইট, অনলি ফর ইউজ। তারপর যাই হোক, আপনার ক্যারিয়ারে আরেকটু উন্নতি করব আমি। আমার বীজযুক্ত সন্তান ওই মেয়েটার পেটে যাবে।
আর তার অ্যাবর্শনটা না হয় আপনাকে দিয়েই করাবো। কি বলেন ডক্টর রোহানা? রিস, আই ওয়ান্ট ইউ, কোনো মেয়ের এমন ক্ষতি করবি না তুই। তো আপনি কি চান? আমার সন্তান আসুক, তারপর আমি এবং তার মা ঠিক আপনার মতোই নিজের ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে সন্তানের খেয়ালটুকু রাখতেও ভুলে যাক? রিস, তোর দোহাই লাগে, আমি অ্যাজ আ ডক্টর হিসেবে বলছি, ও মেয়ে এখনো বাচ্চা, এসবের জন্য ও স্টেবল না। তুই একটু স্টেবল না? আজ প্রায় মাসখানেকের মতো সে প্রতিটা রাত আমার সঙ্গে কাটায়, আমার মেনশনে, আমারই বিছানায়। আর আমার রিস, নেক্সট টাইম আমার খবর নেওয়ার জন্য ফোন করবেন না। আই এম বেটার ইন মাই ওয়ার্ল্ড। রোহানাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল রিশ। ফের আরও একটিবার তরির রুমের দিকে তাকিয়ে চলল নিজ গন্তব্যে। রাত প্রায় 12:30টায় বাড়ি ফিরল রিশ। অন্য দিনের মতো আজ তরি একটিবারও কল দেয়নি রিশকে। পুরোটা দিন কাজে মন বসাতে পারেনি সে। একটু পর পরই ফোন চেক করেছে কখন তরি একটিবার কল করে। বাড়িতে সার্ভেন্টকে আজ রিশ আসা পর্যন্ত থেকে যেতে বলেছে রিশ নিজেই। তরি পালানোর সম্ভাবনা আছে, তাই নিরাপত্তা প্রয়োজন। ম্যানশনে ফিরতে রিশ সার্ভেন্টকে জিজ্ঞেস করে, ও কোথায়? আপনার রুমেই আছে স্যার। ঘুমাচ্ছে? জি স্যার। ডিনার করেছে তো? ডিনার কি স্যার? উনি তো আজ সারাদিনে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। আমি কয়েকবার চেষ্টা করেছিলাম, তবে লাভ হয়নি। বিচলিত হয় রিশ। দ্রুত এবার সিঁড়ি ডিঙিয়ে পৌঁছায় তরির রুমে। সারাটা রুম অন্ধকার। আলো জ্বালাতে রিশ লক্ষ্য করলো বিছানার কোণে গুটিসুটি হয়ে শুয়ে থাকা তরিকে। এগিয়ে যায় সে। রাগ নয়, বরং কোমলতা নিয়ে এগিয়ে গিয়ে তরির কাঁধে হাত ঠেকিয়ে তাকে এদিকে ফিরাই। সাথে সাথে তরি ঝামটা মেরে হাতখানা সরিয়ে দেয় রিশের। হিসিয়ে বলে ওঠে, ছুবেন না আমায়। রিশ সামলে নেয় নিজেকে, আস্তে করে বলে ওঠে, খাবে চলো। আমি খাবো না। রিশ সরাসরি তাকায় তরির মুখের দিকে। মেয়েটার দু চোখ অসম্ভব রকমের ফোলা। হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করে বলতে নাই। কান্না করেছো তুমি? তরি ফের আবার রিশের হাতখানা সরিয়ে দিয়ে বলে, বললাম না ছুবেন না আমায়। কি চাইছো কি তুমি তরি? খাবে না কেন? অসুস্থ হয়ে পড়বে তো এভাবে। হোক, আমিও তাই চাই। না খেয়ে মরে গেলেই ভালো। তরি, আমি ভয় পাই না আপনাকে। আমি বাড়ি যাব, আর নয়তো এভাবেই না খেয়ে মরবো আমি। তরি জেদ যেন আকাশচুম্বী। রিশ চেয়েও পারে না তার কথা নাড়াতে। রাখলে হিতে বিপরীত হতে পারে ভেবে অবশেষে হার মেনে বলল, তুমি যা চাও তাই হবে। কাল তোমাকে রাজশাহী পৌঁছে দেবো, এখন খেতে চলো। রিশ নিজের কথা রেখেছে। পরের দিন সব ছেড়ে সে তরিকে রেখে এসেছে তার বাড়িতে। মেয়েটা এই কয়দিনে রিশের অন্তরে ঠাঁই নিয়েছে। কিন্তু রিশ নিজের এই অনিশ্চিত জীবনের সাথে জড়াবে না অমন ফুলের মতো মেয়েটিকে। তাই তো সিদ্ধান্ত নিয়েছে সে আর ফিরবে না সে তরির কাছে। জীবনে হিসেবে আরও একটি অপ্রাপ্তি যুক্ত হলো আজ আবার রিশের। সে ক্লান্ত, একা রাস্তায় হাঁটছে, নিজেকে ভীষণ শূন্য লাগছে। আজ থেকে আর কেউ কল করে সুন্দর টান দিয়ে তাকে ডাকবে না। ম্যানশনে ফিরে আর ওই মেয়েটির মায়াবী মুখ দেখার আকুলতা থাকবে না। কি নির্মম জীবন! রিশের চোখ পেয়ে গড়িয়ে দুফোঁটা অশ্রু। চোখ বন্ধ করে খোলা আকাশের দিকে তাকিয়ে নীরবে উপরওয়ালার কাছে প্রশ্ন করলো, তাকে যদি আমার নাই করবে, তাহলে আমার মনে এত গভীর জায়গায় কেন আনলে তুমি আল্লাহ? এই সর্বহারাকে সাহারা দেখিয়ে আবার কেড়ে নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? আমার যে আর সহ্য হচ্ছে না আল্লাহ। ওকে তুমি কেন আমার করলে না? কেন? আমি যে ওই মেয়েটাকে ভালোবেসে ফেললাম কি গভীরভাবে,